আবারও কার্গো জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা, নিহত অন্তত 2 জন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন জেলেনস্কি। এবার রাখাইনের রাজধানী দখলের দ্বার প্রান্তে বিদ্রোহীরা। এদিকে নেতানিয়াহু পশ্চিমাদের উস্কানিতে গাজায় গণহত্যা চালাচ্ছেন, অভিযোগ এরদোগানের। আরো জানিয়ে দিব, এবার ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোন আলাপ ফাঁস, বিপাকে যুক্তরাজ্য। এদিকে মার্কিন প্রেসিডেন্টের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন নিকি হ্যালি। এবার রাশিয়া থেকে ইউরোপীয় রাষ্ট্রদূতদের বহিষ্কার করা উচিত, সতর্ক বার্তা মেদভেদেবের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে যে দুটি স্তম্ভ ধসে পড়া ইসরায়েলের পতন শুরু হয়ে গেছে দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও কার্গো জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা, নিহত অন্তত 2 জন। ইয়েমেনের দক্ষিণে একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে অন্তত 2 জন ক্রু নিহত হয়েছেন। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি বলছে, কার্গো জাহাজে হুতিদের হামলার পর প্রথমবারের মতো প্রাণহানির ঘটনা ঘটল। বারবাডোসের পতাকাবাহী ট্রু কনফিডেন্স জাহাজটি পরিত্যক্ত করা হয়েছে এবং জাহাজে আগুন জ্বলছিল। এডেন উপসাগরে জাহাজটি হামলার শিকার হয়েছে। হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে তাদের এসব হামলা। এক বিবৃতিতে হুতি বলেছে, জাহাজটির ক্রুরা তাদের দেওয়া সতর্কতা অবজ্ঞা করেছে। এদিকে ইয়েমেনে নিযুক্ত ব্রিটিশ দূতাবাস বলছে, নাবিকদের মৃত্যুর ঘটনা দুঃখজনক, তবে আন্তর্জাতিক জাহাজে হুতির হামলার জবাব হবে অনিবার্য। এদিকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন জেলেনস্কি। ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলার ঘটনাস্থলের পাশেই গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিসের সঙ্গে বৈঠক করছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলায় অন্তত 5 জন নিহত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন জেলেনস্কি। তীব্র শীতের কারণে গত কয়েক মাস ইউক্রেন যুদ্ধের উত্তাপ কিছুটা কম থাকলেও হঠাৎ করে তা বাড়ছে। চলছে পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের হামলায় রুশ বাহিনীর যুদ্ধ জাহাজ ডুবে যাওয়ার একদিন পরই পাল্টা ব্যবস্থা নিল মস্কো। বুধবার রুশ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ওডেসা শহর পরিদর্শনে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার সঙ্গে ছিলেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। এ সময় ইউক্রেন যুদ্ধে হতাহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে যৌথ সংবাদ সম্মেলনের সময় বাদে বিপত্তি। হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে উঠলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যৌথ সংবাদ সম্মেলনের মাত্র 1,500 ফুট দূরত্বে চালানো হয় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। এতে বেশ কয়েকজন হতাহত হলেও গ্রিসের প্রধানমন্ত্রী এবং জেলেনস্কির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা আজ হামলা হতে দেখেছি। আপনারা দেখেছেন কারা এগুলো মোকাবেলা করছে। আমি বিস্তারিত এখনো জানি না, কিন্তু আমি এটা জানি অনেকে আহত ও নিহত হয়েছেন। আমাদের নিজেদের রক্ষা করতে হবে, আর নিজেদের রক্ষার সবচেয়ে ভালো উপায় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এবার রাখাইনের রাজধানী দখলে তার প্রান্তে বিদ্রোহীরা। মিয়ানমারের জান্তা বাহিনীর কাছ থেকে আরো একটি শহর দখল করে নিয়েছে রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এর মধ্য দিয়ে রাখাইনের রাজধানী দখলের পথে আরো এগিয়ে গেল গোষ্ঠীটি। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, সোমবার রাখাইনের পুনাগিওন শহর থেকে জান্তা বাহিনীর 550 জন পদাতিক ব্যাটালিয়নকে উৎখাত করে শহরটি দখল নেয় আরাকান আর্মির সদস্যরা। এর মধ্য দিয়ে রাখাইনের রাজধানী সিতোয়ের আরো কাছাকাছি পৌঁছে গেল তারা। প্রতিবেদনে বলা হয়, পুনাগিওন শহরটি সিতোয়ে থেকে মাত্র 33 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই মুহূর্তে আরাকান আর্মি রাজধানী সিতোয়েকে চারদিক থেকে ঘিরে রেখেছে। আরাকান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, পুনাগিওন শহরের দখল নিয়ে লড়াইয়ের সময় জান্তা বাহিনী যুদ্ধবিমান ও জলজ বিমান থেকে ব্যাপক গোলা ও বোমা বর্ষণ করেছে, কিন্তু তারপরও তারা শহরটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। গোষ্ঠীটি আরো দাবি করেছে, পুনাগিওনে পতনের পর জান্তা বাহিনী যুদ্ধবিমান শহরটির সঙ্গে রথিডং এর সংযোগ সেতু জাইতিপিন বোমা মেরে উড়িয়ে দেয়। গত বছরের নভেম্বরে জান্তা বাহিনী অভিযান শুরু করার পর থেকে আরাকান আর্মি এখন পর্যন্ত রাখাইন ও চীন রাজ্যের মোট 8টি শহর দখল করে নিয়েছে। জান্তার বিপুল সংখ্যক ঘাঁটিও দখল করে নিয়েছে গোষ্ঠীটি। এদিকে নেতানিয়াহু পশ্চিমাদের উস্কানিতে গাজায় গণহত্যা চালাচ্ছেন, অভিযোগ এরদোগানের।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, পশ্চিমা বিশ্বের সমর্থন নিয়ে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, আর গোটা বিশ্ব শতাব্দীর এই বর্বরতা চেয়ে চেয়ে দেখছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বুধবার এক প্রতিবেদনে হুরিয়েত ডেইলি নিউজ খবর দেয়, আঙ্কারায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন এরদোগান। সেখানে তিনি এ মন্তব্য করেন। এরদোগান বলেন, নেতানিয়াহু এবং তার উগ্র প্রশাসন প্রকাশ্যে ফিলিস্তিনের মানুষের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে এবং তাতে সীমাহীন সমর্থন দিচ্ছে পশ্চিমা বিশ্ব। নেতানিয়াহু ও তার মিত্ররা অপরাধ করছে, তাদেরকে প্রত্যেক ফোঁটা রক্তের হিসাব দিতে হবে। এরদোগান আরো জানান যে তারা এ বিষয়ে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করবেন। তিনি মনে করিয়ে দেন, 26শে ফেব্রুয়ারি তার দেশ আন্তর্জাতিক বিচার আদালতে একটি মৌখিক উপস্থাপনা দিয়েছে এবং এই ইস্যুতে তাদের অবস্থান পরিষ্কার করেছে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী অব্যাহতভাবে আমাদের ভাই বোন নারী শিশুদের হত্যা করছে, খাবারের লাইনে থাকা বেসামরিক মানুষদেরও নির্বিচারে গুলি করে মারছে। এবার ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোন আলাপ ফাঁস, বিপাকে যুক্তরাজ্য। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরপর ইউক্রেনের পক্ষ নিয়ে অস্ত্র সরবরাহ করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো। তবে যুদ্ধক্ষেত্রে সরাসরি অংশ নেওয়ার বিষয়টি লন্ডন সবসময় অস্বীকার করে আসছিল, কিন্তু সম্প্রতি 38 মিনিটের একটি ফোনালাপ ফাঁসে বিপাকে পড়েছে যুক্তরাজ্য। জার্মানির বিমান বাহিনীর সদস্যদের মধ্যে কথোপকথনের সেই অডিও সম্প্রতি ফাঁস করে দিয়েছেন এক রুশ সংবাদ চ্যানেলের সম্পাদক। ওই অডিও প্রকাশ্যে আসার পর জানা গেছে, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে প্রত্যক্ষভাবে ইউক্রেনীয় সামরিক বাহিনীকে সাহায্য করে ব্রিটিশ সেনাবাহিনী। এই তথ্য সামনে আসার পরই পশ্চিমা ইউরোপের দেশগুলোর থেকে ফের আঙুল তুলেছে মস্কো। গোটা ঘটনায় বিব্রত জার্মান সরকার। জার্মান বিমান বাহিনীর সদস্যদের ওই ফোন আলাপ ওই বক্সে নামে একটি প্ল্যাটফর্মে প্রথমে ফাঁস হয়। রাশিয়ার গোয়েন্দারা ওই অডিও হ্যাক করেন এবং পরে তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ্যে আনেন রুশ চ্যানেলের ওই সম্পাদক। তবে এই কথোপকথন যে তাদেরই বিমান বাহিনীর সদস্যদের মধ্যে হয়েছিল তা স্বীকার করে নিয়েছে জার্মান সরকার। ওই বার্তায় এক বিমান বাহিনীর অফিসারকে বলতে শোনা গেছে, রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষাকারী কার সেতুকে যখন ইউক্রেনীয় বাহিনী নিশানা করেছিল, তখন ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ছুড়তে সাহায্য করেছিলেন ব্রিটিশ সেনারা। এদিকে মার্কিন প্রেসিডেন্টের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন নিকি হ্যালি। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়াচ্ছেন রিপাবলিকান দলের প্রার্থী ও জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। সংশ্লিষ্ট একটি সূত্রে বরাতে খবরটি নিশ্চিত করেছে সিবিএস নিউজ। হ্যালির সরে দাঁড়ানোর খবর প্রথম প্রকাশিত হয়েছিল দ্য ওয়াল স্ট্রিট জার্নালে। হ্যালি বুধবার সকালে তার নিজ রাজ্য সাউথ ক্যারোলিনায় চার্লসটনে সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। সিবিএস নিউজ জানিয়েছে, সুপার টুইজডেতে রিপাবলিকান মনোনীত প্রতিযোগিতায় সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রায় সব রাজ্যে জয়লাভ করার কয়েক ঘন্টা পরেই এই খবর আসে। ভোটাররা বলছেন, অভিবাসন ও অর্থনীতি তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভারমন্টের রিপাবলিকান প্রাইমারিতে জয়ের সঙ্গে সুপার টুইজডেতে প্রতিযোগিতায় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন হ্যালি। ট্রাম্প চলতি মাসের শেষের দিকে রিপাবলিকান মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় 1215 প্রতিনিধির সমর্থন পাওয়ার দিকেই এগোচ্ছেন। এদিকে সুপার টুইজডেতে 15টি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের প্রাথমিক পর্বে বড় ধরনের সাফল্য পেয়েছেন ট্রাম্প। 15টির মধ্যে 13টিতে জয় নিশ্চিত করেছেন তিনি। কেবল ভারমন্ট অঙ্গরাজ্যেই নিকি হ্যালির কাছে হেরেছেন ট্রাম্প। 2020 সালের নির্বাচনে মার্কিন ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের কাছে হেরে ক্ষমতা ছাড়েন ট্রাম্প। এখন 2024 সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে রিপাবলিকান দল থেকে মনোনয়ন পাওয়া দৌড়ে আছেন তিনি। মঙ্গলবার সুপার টুইজডেতে বড় সাফল্য পাওয়ার মধ্য দিয়ে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়া দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন ট্রাম্প। এবার রাশিয়া থেকে ইউরোপীয় রাষ্ট্রদূতদের বহিষ্কার করা উচিত, সতর্কবার্তা মেদভেদেবের। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব বলেছেন, রাশিয়ায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদেরকে মস্কো থেকে বহিষ্কার করা উচিত। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা দেখা করতে অস্বীকৃতি জানানোর পর এই কঠিন প্রতিক্রিয়া ব্যক্ত করেন মেদভেদেব। রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর হস্তক্ষেপ নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী এসব রাষ্ট্রদূতের সাথে আলোচনা করতে চেয়েছিলেন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ব্রাসেলস থেকে আসা পরামর্শের কারণে এসব রাষ্ট্রদূত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এটি রাষ্ট্রদূতদের প্রচলিত দায়িত্বের সম্পূর্ণ বিপরীত পদক্ষেপ। ফলে ইউনিয়নভুক্ত দেশগুলোর সমস্ত রাষ্ট্রদূতকে রাশিয়া থেকে বহিষ্কার করা উচিত এবং কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দেওয়া দরকার। সূত্র পার্স টুডে।
এদিকে যে দুটি স্তম্ভ ধসে পড়ায় ইসরায়েলের পতন শুরু হয়ে গেছে দাবি রিপোর্টে। আরব বিশ্বের বিশ্লেষক সুলতান আল আজলনির মতে ইহুদিবাদের সাথে যুদ্ধের ফলাফল তাৎক্ষণিক হবে না, তবে এর ফল দীর্ঘমেয়াদে নির্ধারিত হবে। এই ফিলিস্তিনি বিশ্লেষক মনে করেন, গাজা যুদ্ধের সময় ইহুদিবাদী প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ নিরাপত্তা ও অর্থনীতি ভেঙে পড়েছে। ইসরায়েল বিষয়ে বিশেষজ্ঞ এই ফিলিস্তিনি বিশ্লেষক সুলতান আল আলজনি আল-আকসা স্যাটেলাইট টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সব লেখকই লিখেছেন ইসরায়েল শব্দটি কিভাবে গণহত্যা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন, অপরাধ ও সহিংসতার সমর্থক হয়ে উঠেছে এবং এসবই ফিলিস্তিনের বিজয়ের আলামত। তিনি জোর দিয়েছেন যে বিশ্বে ইহুদিবাদের চেতনা এবং বিশ্বাসের ক্ষতি হয়েছে এবং অধিকৃত ভূমি থেকে ইহুদিদের বিপরীত অভিবাসনের লক্ষণ ফুটে উঠেছে। ইসরায়েল 2023 সালের অক্টোবর মাস থেকে পশ্চিমা সরকারগুলোর সর্বাত্মক সমর্থন নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে মুসলিম ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনি জনগণের উপর ব্যাপক গণহত্যা শুরু করে। ব্রিটিশ ঔপনিবেশিকতার সমর্থনে 1948 সালে ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে ইসরায়েল ফিলিস্তিনের উপর জাতিগত শুদ্ধি অভিযান চালানো এবং তাদের সমস্ত ভূমি দখল করার জন্য বিভিন্ন গণহত্যা চালানোর পরিকল্পনা গ্রহণ করে। সূত্র পার্স টুডে।